নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমি ডক্টর জে বর্মন। আজকে হাজির হয়েছি আরেকটি নতুন হোমিওপ্যাথিক মেডিকেল ভিডিও নিয়ে। তো এখানে আমি মেইনলি আলোচনা করব নকনি বা ইনগ্রোন টোনেল কেন হয়, কাদের বেশি হয় এবং তার কি কি হোমিওপ্যাথিক ওষুধ রয়েছে বা যে ওষুধগুলির মাধ্যমে আমরা এই রোগের হাত থেকে সহজেই মুক্তি পেতে পারি। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমি প্রত্যেকবার যেমন বলে থাকি, যদি আপনারা আমার চ্যানেলটি নতুন দেখছেন বা এখনো কোনো কারণে সাবস্ক্রাইব করে ওঠেননি, প্লিজ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। কারণ আপনাদের একটি ছোট্ট লাইক, আপনাদের একটি ছোট্ট কমেন্ট আমাদের এই ধরনের ভিডিওগুলি বানাতে খুবই উদ্বুদ্ধ করে তোলে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় ফিরছি। তো আমরা ধাপে ধাপে জেনে নেব যে নক্কুনি কি, কেন হয়, কাদের বেশি হয় এবং সর্বোপরি এর হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট, যেটার জন্য আপনারা হয়তো এই ভিডিওটি দেখছেন। তো নকনি কি, নিশ্চয়ই এই জিনিসটি আলাদা করে আর আপনাদের বোঝাতে হবে না। যারা ভিডিওটি দেখছেন তারা হয়তো এখন এই সমস্যা আক্রান্ত আছেন বা জীবনের কোনো না কোনো এক সময় এই সমস্যার সম্মুখীন হয়েছিলেন। তো এখন যদি আমরা কারণগুলি নিয়ে আলোচনা করি, তো প্রথম কারণ হচ্ছে অনিয়মিতভাবে নখ কাটা। অনেক সময় আমাদের নখ খুব বড় হয়ে গেলেও আমরা কাটি না, আবার অনেক সময় এত ছোট করে কেটে ফেলি যেখানে আমাদের নখের সঙ্গে আমাদের আঙুলের যে মাংসের কমিউনিকেশন বা কমিউনিজার যে রয়েছে, সেখানেও কম বেশি একটা কাটিং ইনজুরি হয়ে যায়। তো অনেক ক্ষেত্রে কিন্তু সেখান থেকে এই নকনি বা ইনগ্রোন টোনেল ডেভেলপ করে থাকে। নম্বর 2 হচ্ছে টাইট জুতো পরা। নম্বর 3 হচ্ছে ইনজুরি বা আঘাত। অনেক সময় আমরা রাস্তাঘাটে চলতে গিয়ে বা বিভিন্ন কারণে নখের উপর আঘাত পেয়ে থাকি, সেখান থেকে কিন্তু এই নকনি বা ইনগ্রোন টোনেল ডেভেলপ হয়ে থাকে। এছাড়া যারা জল কাদাযুক্ত জায়গায় বেশি কাজ করে থাকেন, বিশেষ করে যারা কৃষিকাজ করে থাকেন, সে ধরনের ব্যক্তিরা কিন্তু এই রোগে কম বেশি আক্রান্ত হয়ে থাকেন। সর্বশেষে একটা জেনেটিক বা বংশগত ব্যাপার থাকে, যাদের পরিবারে এ ধরনের সমস্যাগুলি দেখা যায় তাদের সন্তান সন্ততির মধ্যে এই সমস্যাগুলি প্রায় হয়ে থাকে। এছাড়া বয়সজনিত কারণে যখন নখগুলি খুব শক্ত ভঙ্গুর হয়ে যায়, সেখান থেকেও কিন্তু এই নখকুনি বা ইনগ্রোন টোনেল হয়ে থাকে আর কি। তো বন্ধুরা, এখন আমরা জেনে নেব যে কোন কোন হোমিওপ্যাথিক মেডিসিনগুলি এক্ষেত্রে খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে। এক কথা বলতে গেলে সেরা হোমিওপ্যাথিক রেমিডিগুলো নিয়ে আমি এখানে কথা বলবো। তো বন্ধুরা, এক্ষেত্রে প্রথম হোমিওপ্যাথিক মেডিসিন হচ্ছে বেলেডোনা। তো যদি এই নখকুনি নতুন হয়ে থাকে, সদ্য শুরু হয়েছে, তার সঙ্গে প্রচুর পরিমাণে ব্যথা, আক্রান্ত জায়গাটি লাল দপদপ করছে বা একটা থ্রবিং পেন হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু বেলেডোনা 30 বা 200 খুবই ইফেক্টিভ হোমিওপ্যাথিক মেডিসিনস। ডোজ 2 ফোঁটা করে দিনে 2 বার, কমপক্ষে 14 দিন চালানোর প্রয়োজন আছে। নেক্সট হোমিওপ্যাথিক মেডিসিনস সাইলিশিয়া। তো নখকুনি যদি খুব পুরনো হয়ে থাকে বা ক্রনিক হয়ে থাকে, তার সঙ্গে দুর্গন্ধযুক্ত পুষ বা পাস ফর্মেশন যদি হয়ে থাকে, তো সেক্ষেত্রে আমরা অবশ্যই সালিসিয়ার কথা ভাববো। এবং এক্ষেত্রে আক্রান্ত রোগী বা রোগিণীর হাতের তলা, পায়ের তলা প্রচুর ঘাম হয়ে থাকে এবং এই ধরনের রোগীদের ক্ষেত্রে একটা পিনমেনিয়া বা এদের একটা ইনজেকশন ভীতি থাকে। তো এক্ষেত্রে আমরা সালিসিয়া 200 পোটেন্সি সাধারণত ব্যবহার করে থাকি। ডোজ 2 ফোঁটা করে দিনে 2 বার, কমপক্ষে 1 সপ্তাহ চালাতে হবে। নেক্সট হোমিওপ্যাথিক মেডিসিনস অ্যান্টিমক্রুট। তো যখন আমাদের পায়ের নখ খুব শক্ত, খুব মোটা এবং ভঙ্গুর হয়ে যাবে, তখন কিন্তু আমরা অ্যান্টিমক্রুটের কথা ভাববো। এবং তার সঙ্গে সঙ্গে আক্রান্ত রোগী বা রোগিণীর জিভে একটা হোয়াইট কোটিং, ছবিতে দেখুন, বা সাদা একটা আবরণ পড়ে থাকে। এই ধরনের রোগীরা কিন্তু খুব সেন্টিমেন্টাল হয়ে থাকে। বিশেষ করে চাঁদের আলোতে এরা খুব রোমান্টিক হয় এবং ইমোশনাল হয়ে থাকে। আর তার সঙ্গে এরা টক জাতীয় বা আচার জাতীয় খাবার খেতে খুব ভালোবাসেন। তো এক্ষেত্রে অ্যান্টিম 200 2 ফোঁটা করে দিনে 2 বার, কমপক্ষে 14 দিন চালাতে হবে। নেক্সট হোমিওপ্যাথিক মেডিসিনস হেপারসাব 200। তো যখন নখকুনি খুব পুরনো হয়ে যাবে এবং আক্রান্ত স্থানটি প্রচণ্ড ব্যথাযুক্ত হয়ে থাকবে এবং ঠান্ডাতে এই ধরনের ব্যথাগুলি যদি বেড়ে যায় এবং উত্তাপ প্রয়োগে যদি ব্যথাগুলি কমে আসে বা উপশম হয়, সেক্ষেত্রে হেপারসাল্ভ 200 খুবই অব্যর্থ হোমিওপ্যাথিক মেডিসিনস। ডোজ
দুপুরে করে দিনে দুবার কমপক্ষে 7 দিন চালানোর প্রয়োজন আছে। নেক্সট হোমিওপ্যাথিক মেডিসিনস অ্যাসিড নাইট্রিক 200। আক্রান্ত স্থানটি যদি খুবই বেদনাযুক্ত হয়ে থাকে, বিশেষ করে স্টিচিং পেন, সুচ ফুটানো ব্যথার মতো যদি মনে হয়ে থাকে, তাছাড়া আক্রান্ত রোগী বা রোগিণীর পেচ্ছাপ যদি খুবই দুর্গন্ধময় হয়ে থাকে, বিশেষ করে ঘোড়ার পেচ্ছাপের মতো যদি হয়ে থাকে, তো সেক্ষেত্রে আমরা অবশ্যই অ্যাসিড নাইট্রিক 200-এর কথা ভাববো। ডোজ দুপুরে করে দিনে দুবার কমপক্ষে 14 দিন চালাতে হবে। নেক্সট হোমিওপ্যাথিক মেডিসিনস থুজা অক্সিডেন্টালিস। এক্ষেত্রে আক্রান্ত নখটি ঢেউ খেলানোযুক্ত হয়ে থাকে এবং অনেকটা ভঙ্গুর হয়ে থাকে। তার সঙ্গে যদি আক্রান্ত রোগী বা রোগিণীর মধ্যে প্রচুর পরিমাণে ওয়াটস বা আঁচিল থাকে, এছাড়া এই সমস্ত রোগীরা ঘুমের মধ্যে প্রচুর স্বপ্ন দেখে থাকে আর কি, একটু ঘুম হলেই প্রচুর স্বপ্ন দেখে। তো এই সমস্ত রোগীদের ক্ষেত্রে আমরা চোখ বন্ধ করে থুজা অক্সিডেন্টালিস ব্যবহার করতে পারি। ডোজ দুপুরে করে দিনে দুবার কমপক্ষে 1 সপ্তাহ চালাতে হবে। তো বন্ধুরা, আজকের লাস্ট হোমিওপ্যাথিক মেডিসিন হচ্ছে ডায়াবেটিস 200। ডায়াবেটিস বলতে কিন্তু আমাদের চোখের সামনে যে পিকচার বা ছবিটি ভেসে আসে সেটা হচ্ছে মোটা ফাটা চটা। তো যখন দেখব যে নখকুনিতে আক্রান্ত রোগী বা রোগিণী খুব মোটা ধরনের হয়ে থাকেন, আক্রান্ত স্থানে প্রচুর পরিমাণে ক্র্যাক বা ফাটা দাগ থাকে এবং সেখান থেকে প্রচুর পরিমাণে রস নির্গত হয়ে থাকে, চটচটে টাইপের। তো এক্ষেত্রে কিন্তু আমরা চোখ বন্ধ করে গ্র্যাপাডিস ওষুধটি প্রয়োগ করতে পারি এবং প্রায় প্রত্যেকবারই কিন্তু এটা ভালো রেজাল্ট দিয়ে থাকবে। তো বন্ধুরা, ডোজ দুপুরে করে দিনে দুবার কমপক্ষে 1 সপ্তাহ চালাতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি এই রোগের আরও কোনো ভালো রেমেডি জানা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো এরপরে দেখা হবে আরেকটি কোনো হোমিওপ্যাথিক মেডিকেল ভিডিও নিয়ে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।